Hello everyone, my name is Krishnendu Saha and this is my third video on this channel. My introduction is I have cleared SSC CGL 2025 and got Office Superintendent post in Central Board of Direct Taxes and also cleared for the document verification process in the RRB NTPC Graduate Level 2024 exam. Now this channel is mainly created to provide weekly CA PDFs and practice questions for the fellow SSC and railway aspirants. And now today I am going to share the strategy video for the mathematics. Now since I am a Bengali, the medium of this video should be in Bengali. So let's start the video. তাহলে তোমরা দেখো যে এখানে ফার্স্ট স্লাইডে আমি পরপর কিছু স্লাইড রেখেছি। তো ফার্স্ট স্লাইডে 15টা মোট স্লাইড আছে। তো ফার্স্ট স্লাইডে দেওয়া আছে তোমার ম্যাথ স্ট্র্যাটেজি ফর এসএসসি এক্সামস, ঠিক আছে। এখানে ফার্স্ট পয়েন্টে বলা আছে মাস্টারিং ম্যাথস ইন 15 মিনিটস আন্ডার 15 মিনিট সেকশনাল টাইমার, যেটা এখন আমাদের মেন মাথা ব্যথার জায়গা, যে 15 মিনিটে 25টা ম্যাথ কী করে করব। আমরা সবাই জানি এসএসসিতে নিউ সেকশনাল টাইমার ইন্ট্রোডিউস হয়েছে 15 মিনিট করে। তোমার ম্যাথস সবার প্রথমে 15 মিনিটে তোমার আসবে হচ্ছে জিআই জেনারেল ইন্টেলিজেন্স, দেন 15 মিনিট তোমার থাকবে জিএসের জন্য জেনারেল স্টাডিজ, দেন 15 মিনিট তোমার থাকবে ম্যাথসে, আর লাস্ট 15 মিনিট আসবে হচ্ছে তোমার ইংলিশ। এইভাবেই সেকশনগুলো আসবে তোমার স্ক্রিনে। তো আমাদের আজকের চর্চার বিষয় হচ্ছে যে 15 মিনিটের ম্যাথসের সেকশনটাকে কিভাবে করলে আমরা ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি, ঠিক আছে। তো দেখো আমি এখানে কী লিখেছি যে মাস্টারিং ম্যাথস আন্ডার 15 মিনিট সেকশনাল টাইমার। ফোকাস এরিয়াস আমাকে দেখতে হবে, হট টপিক্স কী কী আমাকে সেইগুলো জানতে হবে। সিলেবাস কমপ্লিট কী করে খুব তাড়াতাড়ি করা যায়, যতটা মিনিমাম টাইম লাগে সেভাবে, সেটা আমরা দেখব। প্র্যাকটিস স্ট্র্যাটেজি আমাদের কী হওয়া দরকার এবং কোন সোর্স আমাদের ফলো করা দরকার ম্যাথসের জন্য। কিভাবে আমরা কোশ্চেনটাকে চুজ করতে পারি, তার অ্যাবিলিটি কী করে বাড়ানো যায় বা কী করে বোঝা যায় যে কোন কোশ্চেনগুলো আমরা আগে করব, কোনগুলো আমরা ছাড়বো পরীক্ষার হলে। আর সিলি মিস্টেক কীভাবে কমানো যায় বা কীভাবে অ্যাভয়েড করা যায়, রিডাকশন অর অ্যাভয়েড। এটা হচ্ছে আমাদের এই যে 6টা পয়েন্ট আছে, এই 6 পয়েন্ট এজেন্ডা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, ঠিক আছে। তো চলে আসি আমরা পরপর আমরা জিনিসগুলো দেখব। আমরা নেক্সট স্লাইডে চলে আসি। দেখো আগে আমরা এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটু আলোচনা করে নিই। আমরা সবাই জানি যে সেকশনাল টাইমার ইন্ট্রোডিউস হওয়ার পরে প্রিতে 25টা কোশ্চেন আসবে, 50 মার্কস, 15 মিনিট পাওয়া যাবে। আর মেন্সে ম্যাথের জন্য 30 কোশ্চেন্স, 90 মার্কস, 30 মিনিট টাইম পাওয়া যাবে। দেখো থার্ড পয়েন্টে লেখা আছে ইউ নিড নট টু অ্যাটেম্প্ট অল কোশ্চেন। আমাদের 25টা কোশ্চেন 25 আউট অফ 25 বা 30 আউট অফ 30 করার দরকার নেই, যদি কন্ডিশন যদি মডারেট বা হার্ড লেভেল কোশ্চেন থাকে, বা ইজি লেভেলেও আমি বলবো সব করার দরকার নেই। অনেকের ম্যাথ স্ট্রং হয়, অনেকের উইক হয়। কেউ যদি ম্যাথে 23টা করে, জিকেতে 20টা করতে পারে, দ্যাট ইজ অলসো গুড, ঠিক আছে। তোমাকে পরীক্ষায় পাস করার জন্য 4টে সেকশানে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে। কোনোটাতে তুমি পিএইচডি করার মতো করলে যে ম্যাথে 25টা করলাম আমি, 25টায় 25টা, ঠিক আছে ম্যাথে, অথচ জিএসে গিয়ে আমি 10টাতে আটকে গেলাম, তা করলে কিন্তু এখন আজকের দিনে আর হবে না। আজকের দিনে জিনিসগুলো ক্লিয়ার করতে গেলে তোমাকে 4টে সাবজেক্টেই ইকুয়াল নলেজ রেখে এবং প্র্যাকটিস রেখে এগোতে হবে। এসএসসি এই জন্যই সেকশনাল টাইমারটা ইন্ট্রোডিউস করেছে, যাতে অ্যাসপিরেন্টসরা 4টে সেকশনেই ফোকাস করে। আচ্ছা, আমরা ফোর্থ পয়েন্ট দেখি যে কতগুলো কোশ্চেন করা অ্যাটেম্প্ট করা সেফ অ্যাটেম্প্ট হবে। আমার মনে হয়, আমি এই ফিল্ডে 2022 থেকে আছি, আমি 2022 থেকে আজকে 2026 মানে 2026 এখানে চলছে। আমি 2025-এ সিজিএলের রেজাল্ট 2026-এর এপ্রিলে বেরিয়েছে, সেটাতে সিলেক্টেড হয়েছি। কিন্তু আমি 2022-এ এসএসসি মানে সিজিএল প্রি মেন দুটোই দিয়েছি, 2023-এ দিয়েছি, 2024-এ দিয়েছি, 2025-এ দিয়েছি। সরি, একটা ট্যাব ওপেন হয়ে গেল। তো আমি সেক্ষেত্রে তোমাদের বলতে পারি এই ফিল্ডে আমার যা এক্সপিরিয়েন্স আছে অনেক কম লোকেরই আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার আজকের ভিডিওর মাধ্যমে। তো ম্যাথসে আমাদের যদি আমরা দেখি যে 15 থেকে 17টা কোশ্চেন যদি আমরা হার্ড পেপার অ্যাটেম্প্ট করে আসতে পারি, দ্যাট ইজ গুড অ্যাটেম্প্ট,
গুড অ্যাটেম্প্ট হিসেবে গণ্য হবে। মডারেট পেপারে 19 থেকে 21, সেখানে কেউ 22 করবে, কেউ 18 করবে, ঠিক আছে, কিন্তু দ্যাট ইজ অল। মানে ঠিক আছে, তুমি এক আধটা কোশ্চেন এদিক ওদিক হতেই পারে। পরীক্ষা পেপার যখন মডারেট, শুধু তোমার একার জন্য মডারেট না, তোমার সাথে ফেলো অ্যাসপিরিয়েন্স যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য মডারেট, তোমার শিফটে যদি মডারেট কোশ্চেন আসে। আচ্ছা, যদি ইজি পেপার আছে তাহলে 22 থেকে 24, অনেকে 25-এ 25 করে আসতে পারে। যার ম্যাথ স্ট্রং সে 25-এ 25 করে আসবে, যার ম্যাথ একটু উইক সে 22 করবে বা 21 করবে, ঠিক আছে, কিন্তু সে বাকি সেকশনগুলোতে চেষ্টা করবে মেকআপ করার, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি বলে নিলাম আগে, যে কত কী অ্যাটেম্প্ট করলে পেপার ওয়াইজ জিনিসগুলো ঠিকঠাক দাঁড়াবে। আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে দেখবো আমরা প্রিপারেশন রোড ম্যাপ। ফার্স্টে আমাকে কনসেপ্ট বিল্ডিংয়ের ওপরে জোর দিতেই হবে। ম্যাথসে কনসেপ্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। ম্যাথসে কনসেপ্ট বিল্ডিং, কনসেপ্ট ছাড়া, ঠিক আছে, তুমি বেশি দূর এগোতে পারবে না। শুধুমাত্র মুখস্থ করে ম্যাথ হয় না। ক্যালকুলেশন প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট, VVI, ক্যালকুলেশন প্র্যাকটিস অ্যান্ড ইউজেজ অফ শর্ট ট্রিক্স। আজকের দিনে যখন আমার 15 মিনিট টাইম দিয়েছে আর তার জন্য 25টা কোশ্চেন করতে হবে, তখন আমাকে শর্ট ট্রিক ইউজ ইজ এ মাস্ট। এখন আর আমি শর্ট ট্রিক মনে পড়ছে না বলে আমি বড় মেথড ধরে অঙ্কটা করতে যাব, এটা করলে হবে না। শর্ট ট্রিকই করতে হবে আমাকে, শর্ট ট্রিকই করতে হবে। লং মেথড নট অ্যাকসেপ্টেবল, লং মেথড নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি দেখি কি আছে। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে অবশ্যই। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ কোনো চ্যাপ্টার তুমি পড়লে বা ভিডিও দেখলে, ঠিক আছে, তার প্র্যাকটিস করলে না, তাহলে সেই চ্যাপ্টারে বলতে গেলে তোমার 20% রেডি হবে না, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স। তোমাকে কোনো চ্যাপ্টার কমপ্লিটলি রেডি করতে গেলে সেটাকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতেই হবে। কোশ্চেন সলভিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কোশ্চেন সলভিং, ঠিক আছে, এটা তোমাকে করতে হবেই। প্রত্যেকে করে, যারা যারা সিলেকশন নিয়েছে তারা প্রত্যেকে কোশ্চেন সলভিংটাকে ওপরে খুব বেশি জোর দেয় রাদার দ্যান ভিডিও লেকচার। নেক্সট সেকশনাল টেস্ট অ্যান্ড ফুল মক টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেকশনাল টেস্ট তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে হয়ে গেছে, কারণ বিকজ অফ ইন্ট্রোডাকশন অফ সেকশনাল টাইমার, ঠিক আছে। আর সেকশনাল টেস্ট একবার যখন 30% তোমার মকে, মানে টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, টোটাল সিলেবাসে 30% যখন কমপ্লিশন হয়ে যাচ্ছে, দেন গো ফর ফুল মক টেস্ট, ঠিক আছে। 30 বা 30টাকে বা 40%টা বলতে পারো, 30 বা 40%, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি চ্যাপ্টার ওয়াইজ প্রায়োরিটি। কোন চ্যাপ্টারগুলোকে আগে পড়বো, কোনগুলোকে পরে পড়বো, কোনগুলোকে বাদ রাখা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো শুরু করতে হবে তোমাকে অ্যারিথমেটিক দিয়ে। আমি এখানে এই স্লাইডটা একটু বেশিক্ষণ টাইম লাগবে, অ্যারিথমেটিক দিয়ে আমাকে শুরু করতে হবে। অ্যারিথমেটিকে কোনটা কোনটা পড়বো, আমি পরপর কিছু টপিকের নাম বলছি, যেমন পার্সেন্টেজ, ঠিক আছে, তারপরে প্রফিট লস, ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, 4 টাইম ওয়ার্ক, 5 নম্বর টাইম স্পিড ডিস্টেন্স, ঠিক আছে। হাতের লেখাটা একটু বাজে হচ্ছে, কাইন্ডলি তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে। আমি তো প্রো নই, সবে ভিডিও বানানো স্টার্ট করছি। 6 যেটাকে আমরা বলি হচ্ছে রেশিও প্রপোর্শন গেল মিক্সচার অ্যালিগেশন, শর্টে লিখলাম। আচ্ছা, 7 বোটস অ্যান্ড স্ট্রিমস, 8 রেস, লিনিয়ার রেস, সার্কুলার, লিনিয়ার অ্যান্ড সার্কুলার, তাই এল অ্যান্ড সি লিখলাম, লিনিয়ার অ্যান্ড সার্কুলার, ঠিক আছে। 9 এভারেজ, 10 সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এই 10টা চ্যাপ্টার তোমার কাছে মাস্ট, ঠিক আছে। টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে পাইপ সিস্টেমটাও পড়ে যাবে, তাই আমি আলাদা করে ওটা পাইপ সিস্টেমটা লিখছি না, ঠিক আছে, বা তার লিখেই দিচ্ছি পাইপ অ্যান্ড সিস্টেমটা, দাও পাইপ অ্যান্ড সিস্টেম। এই 11টা চ্যাপ্টার হচ্ছে মাস্ট, এটা সবার আগে করতে হবে, কারণ আমার যত ধারণা 15 মিনিটে যেহেতু 25টা কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে, তো ম্যাক্সিমাম কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকেই থাকবে। তুমি 25টার মধ্যে অন্তত এই চ্যাপ্টার থেকে 13 থেকে 14টা কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো,
শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো থেকে, বা 15টাও সেটা হতে পারে, 15টাও সেটা হতে পারে। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর অ্যালজেব্রাতে আমরা যদি যাই, অ্যালজেব্রাতে আমরা পাবো সিম্পলিফিকেশান, ভেরি ইম্পর্টেন্ট, ইউজ অফ অ্যালজেব্রিক আইডেন্টিটিস, আমি শর্টে লিখছি, যেমন তোমার স্কোয়ার কিউবের ফর্মুলা, এগুলো কীভাবে কোনটা ইউজ হবে এগুলো তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এর সাথে এপি, জিপি অ্যান্ড এইচপি, এগুলো মাস্ট টপিক, এগুলো সবার আগে তোমাকে করতে হবে। এখান থেকেও আমার যা ধারণা পরীক্ষায় তুমি 4 থেকে 5টা কোশ্চেন এখান থেকে পাবে। তাহলে দেখো 13 থেকে 14 আর 4 থেকে 5, মানে তোমার এই দুটো অ্যারিথমেটিক আর অ্যালজেব্রা থেকে আমার ধারণা তুমি অন্ততপক্ষে 17 থেকে 18টা কোশ্চেন, এই দুটো থেকে আমি এখানে উপরে লিখছি 17 থেকে 18টা কোশ্চেন, বা তুমি বলতে পারো এটা 19টাও যেতে পারে, এই দুটো থেকেই পাবে। কারণ এইগুলো করতে কম সময় লাগে। যে এক্সামিনার পেপার লেভেল কিন্তু খুব হার্ড হবে না, যে এমন না যে 25টার মধ্যে 10টা জিওমেট্রি দিয়ে ভরিয়ে রাখবে, তেমন কিন্তু হবে না। যে এক্সামিনার সে কি করবে, সহজ কোশ্চেনগুলোর মাঝখানে 2-1টা ডিফিকাল্ট কোশ্চেন ঢুকিয়ে দেবে যাতে তোমার টাইমটা কিল করা যায়। তখন তোমায় কী করতে হবে, ডিফিকাল্ট কোশ্চেনগুলোকে খুঁজে বার করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। তোমাকে বুঝতে হবে যে কোনগুলো আমি আগে করব, কোনগুলো আমি পরে করব, ঠিক আছে, বা কোনগুলো করবোই না, করবো নাটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। সব যে করতে হবে এখন সেই সময় আর নেই যে আমাকে সব করতে হবে, কারণ আমাকে 30 মিনিট দেয়নি 25টা অঙ্ক করার জন্য, আমাকে 15 মিনিট দিয়েছে, আমাকে বাঁচতে হবে যে কোনটা আমি করব, কোনটা আমি করব না। নেক্সট মেনজারেশন, তোমরা জানো জিওমেট্রিতে তোমাকে জিওমেট্রির যেটা তুমি প্রি এর আগে করে রাখতে পারো, তার মধ্যে ট্রায়াঙ্গেল আর হচ্ছে স্কোয়ারের প্রপার্টি, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল, আচ্ছা স্কোয়ার, আচ্ছা আর প্যারালেলোগ্রামের যেই জিনিসগুলো, সরি প্যারালেলোগ্রাম না, কোয়াড্রিল্যাটারাল মানে তার মধ্যে প্যারালেলোগ্রাম, স্কোয়ার, রাম্বাস, এইগুলো সবই তোমাকে জিওমেট্রির মধ্যে এইগুলো দেখে নিতে হবে, এগুলো বেসিক জিওমেট্রির মধ্যে পড়ে। ঠিক আছে, অ্যাডভান্স জিওমেট্রি দেখার দরকার নেই। অ্যাডভান্স জিওমেট্রি বলতে আমি অ্যাপোলোনিয়াস থিওরেমের পরবর্তীকালে যেগুলো স্টিওয়ার্টস থিওরেম, তারপর আরও যেগুলোতে ভর কেন্দ্র দিয়ে কোশ্চেনগুলো সলভ করা হয় সেগুলোর কথা বলছি না, সেগুলো এখন করার দরকার নেই। সেগুলো তুমি চাইলে মেন্সের সময় করতে পারো, প্রিয়ের পরে, কারণ সেই অঙ্কগুলো পরীক্ষায় আসলে আমার মনে হয় না, অনেক কম ছেলেই আছে যারা অঙ্কগুলো রিয়েল টাইম এক্সামে বসে 15 মিনিটের মধ্যে 3 মিনিট লাগিয়ে সেই অঙ্কগুলো করতে কেউ সাহস দেখাবে না। মেনজারেশনে তোমরা জানো কী কী আসে, তাও আমি একবার বলে দিই। মেনজারেশন 2 রকম হয়, 2D অ্যান্ড 3D। ঠিক আছে, মেনজারেশন আমি এখানে ছোটো করে লিখি, 2D আর 3D। আমরা জানি 2Dর মধ্যে পরে হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, 3Dর মধ্যে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, আর 3Dর মধ্যে পড়ে স্পেয়ার, ঠিক আছে, স্পেয়ার, ওদিক থেকে কোন, সিলিন্ডার, পিরামিড, এইগুলো। পিরামিড, প্রিজম বাদ রাখতে পারো, এটা প্রিতে লাগবে না, এখন বাদ রাখতে পারো, কারণ আমার মনে হয় না পিরামিড প্রিজমের অঙ্ক দেবে, আর যদি দেয়ও খুব বেসিক অঙ্ক দেবে, মানে পিরামিডের ভলিউম বা প্রিজমের ভলিউম এইগুলো দেবে, বা ল্যাটেরাল সারফেস এরিয়া এগুলো বার করতে দেবে। ডিফিকাল্ট অঙ্ক দেবে না, পিরামিডকে কেটে কি হয় কি না ওসব দেবে না। আচ্ছা, আর ট্রিগোনোমেট্রি, বেসিক ট্রিগোনোমেট্রি ফর্মুলা, সাইন কস, ওগুলো সম্বন্ধে জানতে হবে তোমাকে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমরা করো নিশ্চয়ই, সেটাও দেখতে হবে। আচ্ছা, এর বাদ দিয়ে যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসের যে অঙ্ক থাকে, সাইন কসের বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে ওই জাতীয় অঙ্কগুলো, ওগুলো প্রির জন্য এখন করার দরকার নেই। ঠিক আছে, বা যারা অলরেডি জানো তাদেরও এখন ওগুলো প্র্যাকটিস করা বেশি দরকার নেই। আমার মনে হয় না পরীক্ষায় প্রিতে দেবে সেগুলো, হয়তো বেসিক সাইন কসের ভ্যালু দিয়ে, ঠিক আছে, যে অঙ্কগুলো আসে সেগুলো হয়তো দেবে, ওর বাইরে দেবে না। আর স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি প্রিয়ের জন্য খুব ইম্পর্টেন্ট নয়। স্ট্যাটিস্টিক্সে তাও তুমি মিন, মিডিয়ান, মোড এইটুকু দেখতে পারো, তাও মিন, মিডিয়ান, মোড তোমার গ্রুপ ডেটাগুলো পরীক্ষায় আসবে না, এখন প্রিয়ের জন্য পরীক্ষায় আসবে না, মেন্সে আসতে পারে। জাস্ট মিন, মিডিয়ান, মোডের র ডেটার বেসিসে যে ফর্মুলা যেগুলো হয় আর কি, মিন, মিডিয়ান, মোড যেভাবে বার করতে হয় সেটা দেখতে পারো। স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি প্রিতে আমার মনে হয় না আসবে, মেন্সের জিনিস। আর ডিআই তখন আসাই বন্ধ হয়ে গেছে, তাও আমি লিখে রেখেছি, কারণ বাই চান্স যদি দিয়ে দেয় ডিআই, 2023 অব্দি ডিআই দিত, 2024-25-এ ডিআই দেয়নি, ডিআইকে দেখা যায়নি। আর চলে আসি আমরা নেক্সট স্লাইডে। ডেলি প্ল্যান কী হবে, 2 থেকে 3 আওয়ার্স যারা ফুল টাইম অ্যাসপিরেন্ট, মানে যারা শুধুমাত্র পড়াশোনাই করে বা প্রিপারেশানে নিচ্ছে তাদের জন্য 2 থেকে 3 আওয়ার্সে তোমাকে 1 থেকে 1.5 আওয়ার কনসেপ্ট বিল্ডিংয়ে দিতে হবে। এটা দিতে হবে আমাকে কনসেপ্ট বিল্ডিংয়ে, ভিডিও লেকচার দেখে বা বই থেকে ফর্মুলা জেনে,
এক্সাম্পল দেখে অঙ্ক শিখতে হবে। আর বাকি যে 1 আওয়ার পড়ে রইল, ঠিক আছে, সেই 1 আওয়ারে প্র্যাকটিসের ওপর দিতে হবে আমাকে। যে চ্যাপ্টারটা আমি করলাম, ভিডিও দেখলাম বা শিখলাম, সেগুলোর উপর প্র্যাকটিস করতে হবে। যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারা ওয়ার্ক করে আসার পরে, চাকরি করে আসার পরে, সে প্রাইভেটে হতে পারে বা গভর্নমেন্টে হতে পারে, হার্ডলি 3 থেকে 4 আওয়ার টাইম পায়, সেখানে তাদের মকও দিতে হয়, ঠিক আছে। আমি ওই জন্য বলবো যে 1 আওয়ার প্র্যাকটিস করো। যে কনসেপ্টগুলো যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারা নিশ্চয়ই আগে থেকে জানো, জিনিসপত্রগুলো আগে থেকে করেছো, ঠিক আছে, করেছো বলেই ওয়ার্কে আছো। তারপরে 1 আওয়ার ডেলি প্র্যাকটিস করো, জাস্ট প্র্যাকটিস করো, তাহলেই এনাফ। তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ে অত বেশি নজর না দিলেও হবে, কারণ অলরেডি তোমাদের কনসেপ্ট কিছু না কিছু বিল্ড থাকবে, ঠিক আছে, যার জন্যই তোমরা ওয়ার্কে আছো। হয়তো লোয়ার পোস্টে আছো, হায়ার পোস্টে অ্যাসপায়ার করছো, যেতে চাইছো, তো তাদের জন্য বলছি আর কি। আর কনসেপ্ট, পিআইকিউ অ্যান্ড রিভিশন ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো করতেই হবে। প্রথমে কনসেপ্ট জানতে হবে, পিআইকিউ সলভ করতে হবে, দেন রিভিশন করতে হবে সপ্তাহে 1 দিন রেখে। আচ্ছা, এবার পরে আসি আমরা ক্যালকুলেশন স্পিড অ্যান্ড টেকনিক্স। টেবিলস জানতে হবে, আপ টু 1 থেকে 40 টেবিলস একদম মুখস্থ থাকতে হবে। স্কোয়ারস 1 থেকে 30, অনেকে 40 বলে, বাট আমি বলবো 30 অবধি মুখস্থ রাখো। স্কোয়ার কী করে করতে হয়, শর্ট ট্রিকে করো, যেমন 33, ধরো 35 স্কোয়ার, 37 স্কোয়ার করছি আমরা, 37 স্কোয়ার আমরা কী করে করি, 7 7 49, 3 3 0 9, 3 আর 7 21, 42, ডবল করলে তাহলে 9 6 3 1, এইটা হয়ে গেল। সব আমার মুখস্থ রাখার দরকার নেই, আমি 1 থেকে 30 চেষ্টা করবো মুখস্থ রাখার, বাকিগুলো এইটুকু করতে আমার খুব একটা বেশি সময় লাগবে না, পরীক্ষার হলে আমি 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। কিউবস 1 থেকে 20 ভেরি মাচ ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, ফ্র্যাকশন পার্সেন্টেজ সলভ, যেমন ধরো 1/11 কত আসে, 9.09%, 2/11 কত আসবে, 18.18%, বা ধরো 1/6 কত আসে, 16.66% বা 67% যাই বলো তুমি, ঠিক আছে। তারপর কত, ধরো সাপোজ 7/8 কত, 0. কত পার্সেন্ট আসবে, এটা তোমার নিয়ার অ্যাবাউট 875%, ঠিক আছে। এই কনভার্সনগুলো তোমাকে মনে রাখতে হবে। মাইন্ড ক্যালকুলেশনের উপর জোর দিতে হবে, মনে মনে ক্যালকুলেশন করতে হবে। ধরো সাপোজ তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে 17 আর 8 গুণ করতে হবে 156, মনে মনে করলেই চলে আসবে, ঠিক আছে। বা ধরো সাপোজ তোমাকে 25-এর সাথে 22 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 550 আসবে, মনে মুখে মুখে করে ফেলতে হবে এই জিনিসগুলো। ইউনিট ডিজিট টেকনিক সম্বন্ধে জানতে হবে, যেমন ধরো তুমি তোমার ক্যালকুলেশন করে সাপোজ ধরো একটা উত্তর এসছে যে তোমার ক্যালকুলেশন রয়েছে, ধরো সাপোজ 5 6 7 3 2 3, তুমি 7 আর 3 গুণ করে বুঝতে পারছো ইউনিট ডিজিট 1 আসবে। যদি অপশানে ধরো 4টে অপশান দেওয়া আছে, আমি উপরে লিখছি ABCD করে, ধরো এখানে ইউনিট ডিজিট 3, এখানে 2, এখানে 1, এখানে 5, 1 পেয়ে গেছো, বসে এটা ঠিক করে দাও, করে এগিয়ে যাও, আর দেখার দরকারই নেই, ঠিক আছে। যদি এখন মাল্টিপল 1 থাকে, তখন আরও 2 ডিজিট দেখো, ঠিক আছে। আর ডিজিটাল সাম ইউজটা অনেকে করে, আমি খুব একটা প্রেফার করি না, তার কারণ ডিজিটাল সাম রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, ঠিক আছে। তার কারণ হচ্ছে তুমি ডিজিটাল সাম করতে গেলে একটা অঙ্ক দেখেই প্রথমে ডিজিটাল সাম করতে গেলে, কিন্তু দুটো অপশানের ডিজিটাল সাম যদি সেম হয়ে যায়, ধরো এটাতে ডিজিটাল সাম আছে 9, এটারও 9 হয়ে গেল, ব্যাস, তাহলে তোমাকে তো অঙ্কটা আবার পুরো করতে হবে, তাহলে তোমার অপশান দেখে তোমার করে লাভই হলো না, উল্টে সময়টা নষ্ট হলো। তাও ডিজিটাল সামটা শিখে রাখো। যদি দুটো ধরো ABCD, ঠিক আছে, 4টে ডিজিটাল সাম আলাদা থাকে, এটা 6, এটা 7, এটা 5, এটা 8, দেন তুমি ডিজিটাল সাম দিয়ে উত্তর করতে পারো যদি ডিফারেন্ট থাকে, ঠিক আছে। আদারওয়াইজ তোমাকে পুরোটাই করতে হবে। নেক্সট স্লাইডে যাই আমরা। ফর্মুলা রিভিশন স্ট্র্যাটেজি। একটা ফর্মুলার নোটবুক রাখো, যেখানে আননোন ফর্মুলাগুলো তুমি লিখে রাখবে। যেমন ধরো আমরা ফার্স্ট টার্ম, আমি তো ফার্স্ট টার্মের ফর্মুলা খুব ভুলতাম, এই যে ফার্স্ট টার্ম এরকম দেখতে যেটা হয়, এর ফর্মুলা আমি খুব ভুলতাম, আজও হয়তো এখনও হয়তো মনে নেই, যার জন্য আমি লিখে রাখতাম সবসময়, ঠিক আছে। এর ভলিউম বার করার যে ফর্মুলা হয়, এর চারপাশের যে ক্ষেত্রফল এর বার করার যে ফর্মুলা হয়, তো এইগুলো, এইটা হোক বা ধরো তোমার সাপোজ প্রিজম পিরামিডের ফর্মুলা, এগুলো আমি লিখে রাখতাম নোটবুকে। তো যেই ফর্মুলাগুলো তোমার মনে রাখতে কঠিন হয়, সেগুলো লিখে রাখো, বারবার দেখো। সেকেন্ড, স্পেশাল ফর্মুলা অফ জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি আর ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। ট্রিগোনোমেট্রি আর জিওমেট্রি কিছু স্পেশাল ফর্মুলা আছে, ঠিক আছে, সেগুলো তোমাকে যদি মনে না থাকে সেগুলো লিখে রাখতে হবে, সেগুলো বারবার পড়তে হবে, রিভাইজ করতে হবে, আর উইকলি বা মান্থলি রিভিশন করো সেগুলোকে। তুমি ফর্মুলা ধরো
পুরো উইকে তুমি মক দিলে, সেকশনাল দিলে, ফুল মক দিলে, দিয়ে ধরো তোমার 5টা ফর্মুলা বেরোলো, তুমি পরপর সেগুলোকে লিখে উইকে একদিন রিভিশন করো সেই ফর্মুলাগুলোকে, ঠিক আছে? অঙ্কগুলো কী করে হচ্ছে দেখো, ফর্মুলাগুলোকে রিভিশন করো, ঠিক আছে? নেক্সট চলে আসে আমরা রিসোর্সেসে কী বলবো, একটা তোমাকে পেড কোর্স নিতে হবে, কারণ যারা নিউ অ্যাসপিরেন্ট আছো, ফ্রেশার আছো, তাদের যদি ভালো করে অঙ্ক শিখতে হয়, যারা অঙ্কের সাথে অনেক দিন টাচে নেই, বা ধরো অঙ্কের সঙ্গে টাচে আছো কিন্তু কম্পিটিটিভ লাইনের অঙ্কের সঙ্গে টাচে নেই, তাদের ক্ষেত্রে একটা পেড কোর্স দরকার পড়বে। এক্ষেত্রে তোমার যেরকম টিচার মনে হয় তুমি তাদেরকে পছন্দ করতে পারো। টিচার মার্কেটে অনেক আছে। আদিত্য রঞ্জন স্যার আছে বর্তমানে, যিনি খুব ফেমাস, ভালো কারণেই হোক বা খারাপ কারণেই হোক। গগন প্রতাপ স্যার আছে, ঠিক আছে, গগন প্রতাপ স্যার আছে, ইনিও খুব ফেমাস এনার পড়ানোর টেকনিকের জন্য। শুভম জৈন স্যার আছে আরবির। আচ্ছা, রাকেশ যাদব স্যার আছেন। অভিনয় স্যার আছেন, যিনি হচ্ছে খুবই ফাস্ট অঙ্ক করান, 5বার সিলেক্টেড। আচ্ছা, এছাড়া আর আছে ভূতেশ স্যার আছেন, আরও অনেক স্যার আছেন, অত সবার নাম নিয়ে লাভ নেই। আমি মেনলি শুভম জৈন স্যারের কাছ থেকে পড়তাম, কারণ ওনার পড়ানোর টেকনিকটা আমার খুব ভালো লাগতো। ও, আরেকজনের নাম নেওয়া হয়নি, আভাস সাইনি স্যার আছেন। আচ্ছা, শুভম জৈন স্যারের কাছে আমি পড়তাম। আরবি প্ল্যাটফর্ম একটা আছে, রেভলিউশন বাই এডুকেশন নাম, আমি তার কাছ থেকে পড়তাম, কারণ তার পড়ানোর টেকনিকটা আমার ভাইবের সাথে ম্যাচ করতো। সে খুব একটা বাজেও বকেও না, জাস্ট উনি পড়ানোতে ফোকাস করেন, স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে পড়ান এবং রিয়ালিটিগুলো স্টুডেন্টের সামনে তুলে ধরেন। অনেকে ভূতেশ স্যারকে ব্যবহার করে, ভূতেশ স্যারের ক্লাস আমিও দেখেছি, আমার ভালোই লেগেছে। আমি বলবো এই জন্য আরবিতে তুমি পড়তে পারো শুভম জৈন স্যারের কাছে, অথবা পারমার এসএসসিতে এখন ভূতেশ স্যার পড়াচ্ছেন, তার কাছে পড়তে পারো। কারণ এদের দুজনকে আমার মনে হয় যে এরা ঠিকঠাকভাবে পড়ান। বাকিরাও পড়ায় ভালো, সব টিচারই ভালো, আমি বলবো না কোনো টিচার খারাপ, কিন্তু তোমাকে দেখতে হবে কার কাছে তুমি ভালো বুঝতে পারছো। আমি এদের কাছে বুঝতে পেরেছি, হয়তো তুমি আদিত্য রঞ্জন স্যারের কাছে পড়ে ভালো বুঝতে পারছো, হয়তো তুমি অভিনয় স্যারের কাছে পড়ে ভালো বুঝতে পারছো, হয়তো তুমি আভাস সাইনি স্যারের কাছে পড়ে ভালো বুঝতে পারছো। যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করো। আচ্ছা, আর প্র্যাকটিসের জন্য আমি বলবো যারা শুভম জৈন স্যারের কাছে পড়তে চাও, তারা, বা যদি নাও পড়ো তাহলেও তারা কম্বো টেস্ট সিরিজটা অবশ্যই পারচেস করো। আরবির কম্বো টেস্ট সিরিজ দেখবে ওদের অ্যাপে গেলে পেয়ে যাবে। আরবি থেকে এবার প্রায় 1000+ ছেলে সিলেকশন নিয়েছে, কিন্তু সবাই কি আরবিতে পড়তো না, সবাই পড়তো না। তারা আরবির মক টেস্টগুলো দিয়েছে, কম্বো টেস্ট সিরিজ প্র্যাকটিস করেছে, তাই তারা দেখবে ওখানে নিজেদের রিভিউ জানিয়েছে। ম্যাক্সিমাম এরা হচ্ছে টেস্ট প্র্যাকটিস করেছে আরবি থেকে, কারণ এদের টেস্টগুলো মারাত্মক রেলিভেন্ট হয় এসএসসি বা রেলওয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, আর কেউ যদি অনলাইনে অত বেশি সচ্ছল না হও, তাহলে সে পিআইকিউ বেস পড়তে পারো, পিআইকিউ বেস বই কিনে পড়তে পারো। তবে আমি বলবো কম্বো টেস্ট সিরিজ নিলে কম্বো টেস্ট সিরিজে বেটার হবে এই কারণে, কারণ ওখানে টাইমার অন করা থাকবে, ঠিক আছে? তোমার টাইমার চলতে থাকবে 15 মিনিটের, তার মধ্যে তুমি প্র্যাকটিস করছো, তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে পারবে, তুমি সেকশনাল টেস্ট দিতে পারবে, সব কিছু পেয়ে যাবে পিআইকিউ ফরম্যাটে। পিআইকিউ পাবে, নতুন সিরিজ, নতুন কোশ্চেন পাবে, তোমার অনেকটা হেল্প হবে আমার ওই জন্য মনে হয়। আর কেউ যদি আরবি স্যারের থেকে পড়তে চাও, মানে শুভম জৈন স্যারের থেকে পড়তে চাও, তাহলে আমি বলবো অফিসার্স ব্যাচটা পারচেস করে নাও। সেখানে তুমি ম্যাথ, রিজনিং, ইংলিশ চারটে আর হচ্ছে জিকে চারটেরই কম্বো জিনিস পেয়ে যাবে, ঠিক আছে? আর ওইটার সাথে সাথে ওইটা নিলে তুমি কম্বো টেস্ট সিরিজ অটোমেটিক্যালি পেয়ে যাবে, লাইভ টেস্ট পাবে, হ্যাঁ, তারপর পেড টেস্ট পেয়ে যাবে, সবই ওখানে তোমার ফ্রি হয়ে যাবে। তো যদি আরবি থেকে পড়তে চাও, মানে ভিডিও দেখে পড়তে চাও, তাহলে আমি বলবো অফিসার্স ব্যাচটা পারচেস করে নিতে পারো। খুব একটা টাকাও না, সম্ভবত এখন 1999 আছে ফর 9 মান্থস, আমি এক্স্যাক্ট জানি না, একবার দেখে নেবে অ্যাপে গিয়ে, ঠিক আছে? অ্যাপে বা ওয়েবসাইটে, দুটোতেই করতে পারো। নেক্সট চলে আসি আমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট প্ল্যান। চ্যাপ্টার ওয়াইজ কী করে জিনিসগুলোকে প্ল্যান করব? ফার্স্ট আমরা কনসেপ্ট বিল্ডিং করব ভিডিও ক্লাস দেখে, সেকেন্ড আমরা করব শর্ট ট্রিক ইউজ করে প্রবলেম সলভ করার চেষ্টা করব। থার্ড কী করব? প্র্যাকটিস করবো পিআইকিউ কোশ্চেন। আর ফোর্থ কী করবো? ফর্মুলা রিভাইজ করব ডিফিকাল্ট কোশ্চেনের ক্ষেত্রে, এবং ডিফিকাল্ট কোশ্চেনগুলোকে দেখব। আমি বলবো যে পরে পরে হয়তো আমি দিয়েছি ডেলি প্ল্যান কীরকম হওয়ার দরকার, পরে স্লাইডে আমার দেওয়াও আছে, তাও আমি এখানে একবার বলে দিই যে আমি উইকে একদিন রাখবো, সেটা একদিন রাখবো 1 ডে। 1 মিনিট দ্বারা আমি একটু মুছে দিই এটা লেখাটা। হ্যাঁ, আমি উইকে একদিন রাখবো 1 ডে ফর প্র্যাকটিস, ঠিক আছে? আর 6 days ফর লার্নিং। এইভাবে এগোনোটা বেস্ট।
আমি যদি 7 দিনই লার্ন করতে যাই তাহলে যেগুলো শিখছি সেগুলো রিভিশন করার জন্য তো বা দেখার জন্য, আচ্ছা প্র্যাকটিস লেখাটা ভুল হয়ে গেল, এটা রিভিশন লিখে দিই আমি, সবথেকে বেটার হবে। ওয়ান ডে ফর রিভিশন, আর 6 days ফর লার্নিং। আমি যদি 7 ডেজই লার্ন করতে যাই, প্র্যাকটিস করি, তাহলে আমি যেগুলো প্র্যাকটিস করছি বা শিখছি সেগুলো তো রিভাইজ দেওয়া হচ্ছে না, তাহলে তো আমি ভুলে যাব। আমি আজকে একটা চ্যাপ্টার করছি, পার্সেন্টেজ করলাম, ঠিক আছে, সেটা শেষ হলো, আমি চলে গেলাম প্রফিট লসে, তারপর আমি এভারেজ পড়লাম, তারপর আমি টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ছি। তাহলে এই যে পরপর পড়ছি এগুলো তো ধরো আমি যখন টাইম অ্যান্ড স্পিডে আসবো, তারপরে আমি পার্সেন্টেজ ভুলে যাব, তাহলে কী লাভ হলো আমার? আমাকে পড়তেও হবে প্লাস রিভিশনও করতে হবে। তো লার্ন অ্যান্ড রিভাইজ, এটা হচ্ছে মন্ত্রা ফর সাকসেস, ঠিক আছে? তো এই জন্য এইভাবে পড়াটা আমার মনে হয় বেটার। আচ্ছা, উইকলি শিডিউলটা একবার দেখে নিই আমরা কী হতে পারে। মানডে টু ফ্রাইডে আমরা চ্যাপ্টার কমপ্লিট করব, যারা বিগিনার তাদের জন্য বলছি প্রথমে। মানডে টু ফ্রাইডে রিপিটারদের জন্য কী হবে, মানডে টু ফ্রাইডে রিপিটারদের অফিস ওয়ার্ক থাকে, বা অনেকে ধরো যারা অফিস যাও না, ঠিক আছে, মানে ধরো চাকরি পাওনি অথচ পরীক্ষা দিচ্ছ, মানে ফার্স্ট টাইম সিজিএল দিচ্ছ না আর কি, সেকেন্ড টাইম বা থার্ড টাইম দিচ্ছ, তাদের ক্ষেত্রে তারা তো কনসেপ্ট তো যারা জানোই, তারা শুধু পিআইকে প্র্যাকটিস করো, সেকশনাল টেস্ট অ্যাটেম্প করো, তারা জোর দাও জিএসটার ওপরে, ম্যাথের টাইমটা একটু কম দিয়ে জিএসটার ওপরে জোর দাও। বা যদি ম্যাথ উইক হয় এখনও, তাহলে 15 মিনিটে কী করে তুমি 25টা কোশ্চেন সলভ করবে, বা 20টা কোশ্চেন করবে, বা 22টা কোশ্চেন করবে, সেইটার ওপর জোর দাও, ঠিক আছে? আচ্ছা, স্যাটারডেতে টপিক টেস্ট বিগিনারদের দিতেই হবে, ঠিক আছে? আর হচ্ছে রিপিটারদের ক্ষেত্রে আমি বলবো টপিক টেস্ট বিগিনারদের ক্ষেত্রে দিতেই হবে, আর হচ্ছে রিপিটারদের ক্ষেত্রে বলবো বা সেকশনাল টেস্টও দিতে পারো, বা রিপিটারদের ক্ষেত্রে ফুল মক বা সেকশনাল মক, ঠিক আছে? আর সানডে ফুল মক অ্যাটেম্প্ট করতেই হবে, রিপিটারদের তো করতেই হবে, 30% সিলেবাস বা 40% সিলেবাস কমপ্লিট হলে বিগিনারদেরও করতে হবে, রিপিটারদের তো এমনিই করতে হবে, ঠিক আছে? কারণ মক টেস্ট দেওয়াটা খুব জরুরি। আমি গত বছর প্রায় 300, মানে সিজিএল 2024-এর আগে আমার প্রিপারেশন এমন ছিল যে আমি প্রায় 150+ প্রি মক টেস্ট দিয়েছিলাম, আর 70 to 80+ হচ্ছে মেন্স, 70 থেকে 80-র মধ্যে মেন্সের মক দিয়েছিলাম, ঠিক আছে? তো মক টেস্ট দেওয়াটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো সেই আমি 2024-এ সিলেক্ট হইনি ঠিকই, বাট তার প্রিপারেশনটা আমার 2025-এ কিন্তু কাজে লেগেছে। 2025-এ আমি অত পড়িও নি, 2025-এ আমার মেইন ফোকাস ছিল হচ্ছে এনটিপিসির ওপরে, তার জন্য আমি এনটিপিসির জন্য খুব খেটেছিলাম, কিন্তু সেই জেলের জন্য অতটা টাইম পাইনি দেওয়ার, কারণ এনটিপিসির টাইপিং টেস্ট ছিল, তারপরে ওই জন্য আমাকে টাইপিং আমার 10 ফিঙ্গার প্র্যাকটিসের জন্য অতটা টাইম দিতে পারিনি। হয়তো আমি হার্ডলি প্রি এর মক 50+ পি এর মক দিয়েছিলাম, আর মেন্সের জন্য হার্ডলি 15 থেকে 20 মক দিয়েছিলাম মেন্সের জন্য, বাট তার মধ্যেই সিলেকশন হয়ে গিয়েছে, কারণ 2024-এ আমার সেই প্রিপারেশনটা তৈরি হয়ে গিয়েছিলো। আচ্ছা, এবার চলে আসি আমরা, আর বেশি সময় নেই, 4টে মতো স্লাইড রয়েছে। আর 15 মিনিটস কোয়ান্ট স্ট্র্যাটেজি, কী করে পরীক্ষার হলে বসে আমরা কীভাবে স্ট্র্যাটেজিটা নেব, যে কী করবো পরীক্ষার হলে বসে আমরা। প্রথম এই স্লাইডটা খুব ভালো করে শুনবে। প্রথম 8 থেকে 9 মিনিট আমরা ইজি কোশ্চেন দেখবো। ধরো কোশ্চেন নাম্বার 1 এসছে, কোশ্চেনটা 3 লাইনের এসছে, স্কিপ করে যাও, দেখো আমার লেখাও আছে, পরে আমি কোশ্চেন কী করে চুজ করতে হবে সেটা আমি দেখাবো, ওখানে লেখা থাকবে। 2তে কোশ্চেনটা 1 লাইনার আছে, ইজি কোশ্চেন, করো অ্যাটেম্প্ট। এইভাবে প্রথম 8 থেকে 9 মিনিটে তোমার 12 থেকে 13টা কোশ্চেন অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। 12 থেকে 13টা কোশ্চেন হয়েও যাবে তোমার। কোন কোনগুলো অ্যাটেম্প্ট করবে আমি বলে দিই একবার, প্রিভিয়াস স্লাইডে আসি, ওখান থেকে বলে দিই। এই যে চ্যাপ্টারগুলো আমি লিখেছি না, 10টা চ্যাপ্টার, দেখবি এর থেকেই তুমি 12 থেকে 13টা কোশ্চেন, বা এই যে 3টে চ্যাপ্টার, মোট 13টা চ্যাপ্টার রয়েছে, 14টা চ্যাপ্টার, এখানে 11, এখানে 3, ঠিক আছে? এর থেকেই তুমি 8 থেকে 9টা কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? এই 8 থেকে 9টা 9 মিনিটে 12 থেকে 13টা কোশ্চেন এর থেকেই পেয়ে যাবে। এগুলো আগে অ্যাটেম্প্ট করে নাও, ঠিক আছে? করে নেওয়ার পরে এমনও হতে পারে যে এই চ্যাপ্টার থেকে কোনো একটা কোশ্চেন লেন্দি এলো, তাহলেও ছেড়ে দাও, তুমি হয়তো জানো কোশ্চেনটা পারবে, বাট লেন্দি কোশ্চেন, অত একটা কোশ্চেন 3 লাইনের কোশ্চেন আসলে সেটাকে পড়তে অন্ততপক্ষে 35 সেকেন্ড সময় চলে যাবে তোমার। আর তুমি 25 মিনিটে 15টা কোশ্চেন, মানে তুমি এভারেজে 36 সেকেন্ড সময় পাবে একটা কোশ্চেন করার জন্য। সেখানে যদি তোমার 35 সেকেন্ড একটা কোশ্চেন পড়তেই চলে যায়, তারপর তো পড়বে, তুমি বুঝবে, তারপর অঙ্ক সলভ করো, তাহলে মিনিমাম 2 মিনিটের আশেপাশে ওই কোশ্চেনটাতে লেগে যাবে। ওটাকে প্রথমে করার দরকার নেই, রেখে দাও, পরে করবে। আচ্ছা, নেক্সট 4 থেকে 5 মিনিটে তুমি চেষ্টা করো
মডারেট কোশ্চেনে 6টা কোশ্চেনের কাছাকাছি অ্যাটেম্প্ট করার। আমি এটা কিন্তু সব মডারেট শিফটে বলছি, হ্যাঁ, ইজি শিফটে না। ইজি শিফট বা হার্ড শিফটে যাচ্ছি না, মডারেট শিফটে বলছি, কারণ ম্যাক্সিমাম শিফট মডারেটই থাকবে। তাহলে তোমার 12 থেকে 13টা কোশ্চেন আর 6টা কোশ্চেন, মোটামুটি তোমার 18 থেকে 19টা কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে তোমার 12 থেকে 13 মিনিটে, ঠিক আছে, বা 13 থেকে 14 মিনিটে। দেখো আমি লিখেওছি, কিন্তু এই 18টা কোশ্চেন বা 19টা কোশ্চেন সলভের মধ্যেই আমাকে কোশ্চেন স্কিপ করে করে যেতে হবে। প্রথম 13 থেকে 14 মিনিটে যেন তোমার 25টা কোশ্চেন দেখা হয়, কারণ 25 নম্বর কোশ্চেনটা হয়তো ইজি কোশ্চেন আছে, 24 নম্বর কোশ্চেনটা হয়তো ইজি কোশ্চেন আছে, কিন্তু তুমি আগে পরপর অ্যাটেন্ড করার চক্করে দেখা গেল 24-25 অব্দি পৌঁছতেই পারলে না। ধরো 25 নম্বর কোশ্চেন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 49, ঠিক আছে, হ্যাঁ, ফাইন্ড এক্স প্লাস ওয়াই, সরি 49 না 47, ঠিক আছে, ফাইন্ড এক্স প্লাস ওয়াই, এরকম অঙ্ক দিয়েছে। তাহলে এগুলো তো করা ইজি, ঠিক আছে, এরকম অঙ্ক থাকবেও অঙ্কের শেষে, এক্সামিনার ইচ্ছা করে দেবে, ও তোমাকে টেস্ট করবে যে তোমার কোশ্চেন চুজ করার ক্ষমতাটা কীরকম। একটা এক্সাম মানে তোমার শুধু নলেজের টেস্ট না, তোমার স্কিলের টেস্টও বটে, বুঝতে পারলে। আর লাস্ট 1 থেকে 2 মিনিট তোমাকে একদম মাথা ঠান্ডা রাখতে হবে। অনেকে লাস্ট 1 থেকে 2 মিনিটে একটা অঙ্ক করতে পারে না, ঘাবড়ে যায়। তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, চেষ্টা করতে হবে মিনিমাম একটা অঙ্ক করার, ম্যাক্সিমাম 2টো অঙ্ক করার। তাহলে দেখো এখানে 12 থেকে 13, এখানে 6টা, 5 থেকে 6 লিখি আমি, যাও, তাহলে 18 থেকে 19 হলো। আর এখানে 1 থেকে 2টো কোশ্চেন, মানে 20-র কাছাকাছি কোশ্চেন অ্যাটেম্প্ট মডারেট শিফটে, মোর দ্যান এনাফ। 20 থেকে 21টা কোশ্চেন মোর দ্যান এনাফ মডারেট শিফটে, ঠিক আছে। ইজির ক্ষেত্রে আলাদা হবে, ইজির ক্ষেত্রে এটা 12 থেকে 13টা 14 থেকে 15তে চলে যাবে, 5 থেকে 6টা 7 থেকে 8-এ চলে যাবে। তাহলে দেখো 14 আর সাথে তোমার 21 হয়ে গেল। আর এখানে হার্ডলি 1 থেকে 2টো কোশ্চেন অ্যাটেম্প্ট হবে, তাহলে 22 থেকে 23টা কোশ্চেন বা 23 থেকে 24টা কোশ্চেন তোমার অটোমেটিক্যালি ইজি শিফটে চলে আসছে। আর ডিফিকাল্টে হয়তো তুমি 8 থেকে 9-র মধ্যে হয়তো 8টা কোশ্চেন, মানে 8 থেকে 9ই করতে পারবে ডিফিকাল্ট শিফটে। এখানেও 5 থেকে 6টার মধ্যে হয়তো হার্ডলি তুমি 4 থেকে 5টাই করতে পারবে। তাহলে এখানে আর লাস্টে 1 মিনিট হতে একটা, তো সম্ভবত ওই 14 থেকে 15টা কোশ্চেন তোমার অ্যাটেম্প্ট হবে। এটাও 5 থেকে 6ই হবে, তো 14 থেকে 15টা কোশ্চেন ডিফিকাল্ট অ্যাটেম্প্ট হবে। তো অত ঘাবড়ানোর কিছু নেই। শিফট ডিফিকাল্ট মানে সবার জন্য ডিফিকাল্ট, মডারেট মানে সবার জন্য, ইজি মানেও সবার জন্য। তুমি একা পরীক্ষা দিচ্ছ না, তোমার সাথে আর অনেকে পরীক্ষা দিচ্ছে। আর তুমি একা বোকা নও বা তুমি একা জিনিয়াস নও, তুমি তোমার মতো অনেকে আছে যারা তোমার মতনই লেভেলের পরীক্ষা দিচ্ছে। তারা কেউ আইনস্টাইন বা নিউটনের ছেলে মেয়ে নয়, ঠিক আছে, সবাই ডাল ভাত খেয়ে আসে ছেলে মেয়ে। আচ্ছা, লাস্ট 1 থেকে 2 মিনিটে তোমাকে, ও তো বললাম মাথা ঠান্ডা রাখতে হবে। আমি তাহলে পরের স্লাইডে চলে যাই, 12 নম্বর স্লাইড। কোশ্চেন সিলেকশন কী করে করতে হবে। ডিরেক্ট কোশ্চেন প্রথমে অ্যাটেন্ড করো, দেখো ডিরেক্ট কোশ্চেন অ্যাটেন্ড করো, লেন্দি কোশ্চেনকে স্কিপ করো, যেমন 3 লাইনের কোশ্চেন, ঠিক আছে, তো সেগুলো স্কিপ করো। 3 লাইনের কোশ্চেন দেখো, যদি দেখো স্কিপ, ঠিক আছে। প্রথমে যে জিওমেট্রি মেনজারেশনের কোশ্চেন আছে সেগুলোকে স্কিপ করো, কারণ হচ্ছে যদি তুমি কনসেপ্ট না জানো, ধরো এমন অনেক জিওমেট্রি আছে ফিগার দিয়ে দিয়েছে, এরকম ফিগার দিয়ে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা দিয়েছে, ঠিক আছে, এইবার ধরো তোমাকে বললো, হ্যাঁ, এরকম একটা ফিগার দিয়েছে, এরকম বললো এই অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেলটা বার করো। তুমি যদি নিয়ম জানো তাহলে তুমি পারো। ধরো এই অ্যাঙ্গেলটা এক্স ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা ওয়াই ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়, এক্স প্লাস ওয়াই বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। এরকম ধরো তুমি যদি জানো তাহলে করো, যদি না জানো, আননোন কমোডিটি দিয়েছে বা অঙ্ক লাইন দিয়ে দিয়েছে যে এরকম একটা এবিসির ট্রায়াঙ্গেল আছে, তার এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে, এই অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তোমাকে বললো সাপোজ এই অ্যাঙ্গেল বার করো, তুমি জানো না এর কনসেপ্ট, ছেড়ে দাও, করার দরকার নেই। প্রথমে মেনজারেশনের ক্ষেত্রেও তাই, পিরামিডের অঙ্ক দিয়েছে, টাফ অঙ্ক দিয়েছে, তুমি জানো না কী করে করতে হবে, ছেড়ে দাও, অসুবিধা নেই, পরে করবে, টাইম পেলে পরে করবে, না তো করবে না, স্কিপ করবে। আমাকে তো 25টা কোশ্চেন করতে হবে কেউ বলেনি। আচ্ছা, স্কিপ দ্য কোশ্চেন ইফ ইউ থিঙ্ক ইট ইজ ক্যালকুলেটিভ। একটা অঙ্ক করছে, সহজ অঙ্ক দিয়েছে, এসসিআই এর অঙ্ক দিয়েছে বা এসআই এর অঙ্ক দিয়েছে বা অন্য কোনো চ্যাপ্টার থেকে সহজ অঙ্ক দিয়েছে, তুমি দেখছো যে এই চ্যাপ্টারটা আমার পড়া আছে, আমি অঙ্কটা পারবো, করছো 1.5 মিনিট চলে গিয়েছে, অলরেডি পাস্ট, তোমার উত্তর আসছে না, তাহলে কী করবো? ওই অঙ্কটাকে ধরে নিয়ে বসে থাকবো যে না ওটা আমাকে করতেই হবে? না, স্কিপ করে দাও। কোনো অঙ্কে 90 সেকেন্ডসের বেশি সময় দেওয়া যাবে না, এর বেশি সময় দেওয়া যাবে না। সব হচ্ছে উল্টো সাইন লিখলাম, এর থেকে লেস সময় দিতে হবে পার কোশ্চেন, 90 সেকেন্ডসের লেস সময় দিতে হবে। হচ্ছে না, মিলছে না, স্কিপ করে দাও। কারণ এই অঙ্কটা করলেও তুমি 2 নম্বর পাবে, অন্য কোনো একটা সহজ অঙ্ক করলেও তুমি 2 নম্বর পাবে,
ঠিক আছে? কিন্তু এই অঙ্কটাকে তুমি নিয়ে বসে থাকলে, ইগোতে লাগিয়ে নিলে, যেটা আমাকে করতেই হবে, তাহলে তোমার বাকি সময়টা নষ্ট হয়ে যাবে। কখনো যদি এরকম হয়, আমি চাই না কারোর সাথে এটা হোক, বাট 8-9 মিনিটে কখনো যদি কারোর পরীক্ষার হলে 6টা বা 7টা কোশ্চেন হয়েছে, তাহলে তার বাকি 6 মিনিটে পরীক্ষা শেষ, এখানেই শেষ। হার্ডলিও 6 মিনিটে 3 বা 4টে কোশ্চেন করতে পারবে, মানে ও টোটাল 15 মিনিটে 10টা অ্যাটেম্প্ট দাঁড়াবে ম্যাক্সিমাম। ঠিক আছে? আমি চাই না প্রথম 8-9 মিনিটে কারোর মাথা ঘাবড়ে যাক, কেউ ঘাবড়ে যাক, ঠান্ডা মাথায় করো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এরর অ্যানালিসিস। কী করে এরর অ্যানালিসিস করব, কী করে বুঝবো কোন জায়গাগুলোতে সিলি মিস্টেক বাদ দিতে হবে, সিলি মিস্টেক অ্যাভয়েড করতে হবে। সবসময় কোশ্চেনের ফার্স্ট লাইন আর লাস্ট লাইন ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন। ধরো একটা টাইম অ্যান্ড ওয়ার্কের কথা বলি, একটা অঙ্ক দিয়েছে, পি 12 দিনে কাজ করে একটা অঙ্ক, কিউ 18 দিনে কাজ করে। তোমাকে কোশ্চেনে দিয়েছে ফাইন্ড, তারা দুজনা পি অ্যান্ড কিউ মিলে হাফ অফ দি ওয়ার্ক কত দিনে করবে। তুমি হাফটা খেয়াল করো নি, তুমি পরীক্ষা হলে তাড়াহুড়ো করতে গিয়ে 12-18 করছো, এলসিএম করে তুমি বার করছো 36, এটা 3, এটা 2, 5, তার মানে আমার 36/5 দিনে কাজটা করবে। তুমি এই উত্তর বার করে চলে এসছো, হয়তো অপশনে এই উত্তর আছেও, কিন্তু তুমি যে লক্ষ্য করলে না যে হাফ ওয়ার্ক, তার মানে তো আমার 36/10 হয়ে যাবে উত্তর, বা ওটাকে 18/5 বলতে পারি, এটা তো উত্তর হবে। ধরো অপশানে 36/5 দিয়েছে, 18/5 দিয়ে তুমি 36/5 করে চলে এলে, ভুল হয়ে গেল, তাই না? তো এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। কোথাও ধরো সাপোজ এক্স স্কোয়ার বলে দিয়েছে, সাপোজ তুমি বার করছো এক্স স্কোয়ার তোমাকে 49, তোমাকে বলেছে এক্স <0, তাহলে তুমি করে আসলে উত্তর এক্স = 7, অপশানে 7 রয়েছে, তুমি টিক মেরে দিয়ে চলে আসলে, 7ও রয়েছে -7ও রয়েছে, তুমি 7-এ টিক মেরে দিয়ে চলে আসলে, ভুল, তোমার পুরো অঙ্কটা ভুল, কারণ এখানে বলে দিয়েছে এক্স <0 হতে হবে, তাহলে এক্সের ভ্যালু কী হতে হবে এখানে +-7, তার মানে অ্যাকচুয়ালি উত্তর হবে -7। বোঝা গেছে? তো লাস্ট লাইন ভেরি ইম্পর্টেন্ট, এই জাতীয় প্লাস মাইনাসের মিস্টেকগুলো দেখতে হবে। আচ্ছা, অ্যাভয়েড ব্লাইন্ড গেস, ব্লাইন্ড গেস করা বন্ধ করতে হবে। আমি দেখছি ছোট একটা অঙ্ক দিয়েছে, এর উত্তর তো আমি হয়তো আগে করেছিলাম, কোনো কালে মনে হয়তো আছে, হালকা হালকা মনে পড়ছে, আমি ব্লাইন্ড গেস মেরে দিলাম, 4টে অপশান আছে ABCD দেখে ব্লাইন্ড গেস মেরে দিলাম। ব্লাইন্ড গেস করলে কেস খাবে, অনেকে ব্লাইন্ড গেস করে, বিশেষ করে নন বেঙ্গলি ছেলেরা তো প্রচুর করে। ঠিক আছে? তারা মানে কি বলবো, তাদের কপাল যদি খুব ভালো হয় তাহলে হয়তো তারা ঠিকঠাক গেস মারে, নয়তো ভুল। অনেকে অঙ্কে গেস করে, আমি জানি না কি করে করে, বাট করে। ঠিক আছে? অনেকে করে, যার জন্য অনেকে 25-এ 25 অ্যাটেম্প্ট, 30-এ মেন্সে 30-এ 30 অ্যাটেম্প্ট করে আসতে পারে ব্লাইন্ড গেস মেরে। আচ্ছা, ডোন্ট প্যানিক ইফ দ্য ক্যালকুলেশন গোজ লেন্দি, যদি ক্যালকুলেশন লেন্দি হয়ে যায় প্যানিক করার দরকার নেই, সিম্পলি অ্যাভয়েড করো, স্কিপ, নেক্সট, স্কিপ করো, নেক্সট করো। ঠিক আছে? প্যানিক করা দরকার নেই, একটা কোশ্চেনে তোমার পুরো পেপার খারাপ হবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? একটা কোশ্চেনের জন্য তোমার পুরো পেপার খারাপ হবে না। যদি তুমি নিজের মাথায় ঢুকিয়ে নাও যে আমার অঙ্ক মিলছে না, আমি কি করে করব, এই করব কি করে, তাহলে তোমার পুরো পরীক্ষা খারাপ হয়ে যাবে। তোমাকে যত সম্ভব মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট আমরা 14 স্লাইডে আসি, মক টেস্ট স্ট্র্যাটেজি। মক টেস্ট কী করে দেবে? এক্সামের 3 মাস আগে, ঠিক আছে, তুমি 3 মাস যখন বাকি আছে এক্সামের, তখন 3টে করে মক টেস্ট দাও 1 উইকে, মানে 7 দিনে, 7 দিনে 3টে টেস্ট, 3 টেস্ট। যখন আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়ো, যত এক্সামে গিয়ে আসছে, ডেলি মক টেস্ট যখন দেবে, মানে যখন তোমার এক্সামে আর মাত্র 1 মাস বাকি আছে বা লাস্ট মান্থ বাকি আছে, যেমন ধরো এটা আমার যতদূর ধারণা আগস্টের মিড থেকে সিজিএল শুরু হবে। আচ্ছা, এটা চলছে মে মাস, এখন তুমি উইকে 3টে মক টেস্ট দাও, 3 মক পার উইক। ঠিক আছে? যেই এটা জুলাই পড়লো, মে মাস তো শেষ, এখন জুন চলছে, যেই এটা জুলাই বা জুলাইয়ের মিড পড়লো, তখন ডেলি টেস্ট দিতেই হবে তোমাকে, ডেলি মক দিতেই হবে। ডেলি না হলে 5টা মক উইকে দাও, 5টা মক উইকে দাও। ঠিক আছে? আর 2 দিন অ্যানালিসিস করো। বোঝা গেল? আর ডেলি সেকশনাল টেস্ট দিতে হবে 2 মান্থস বিফোর এক্সাম থেকে। ঠিক আছে? মানে এখনই সেই টাইমটা চলে এসছে, এখন জুন মাস চলছে, আজকে 1 তারিখ, ডেলি সেকশনাল টেস্ট তোমাকে এখন থেকেই দিতে হবে, বিগিনারদেরও রিপিটারদেরও। ঠিক আছে? চলে আসি আমরা তাহলে লাস্ট স্লাইড, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। যারা এখন অবধি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক উপকার পাবে।
ঠিক আছে? আমি চেষ্টা করি সবসময় স্টুডেন্টদের কথা মাথায় রেখে যতটা সিম্পলিফাই করে তাদের বোঝানো যায় ততটা আমি চেষ্টা করি। তো লাস্ট স্লাইডে আমরা দেখি কি ডেলি কোশ্চেন তোমাকে রিয়েল এক্সাম কন্ডিশনের আন্ডারে তোমার পরীক্ষা দিতে হবে। কি করে দেবে? মক যখন দেবে, ঠিক আছে, ধরো তোমার মর্নিং শিফটে পরীক্ষা, 9টা থেকেই মক দাও। ইভিনিং শিফটে পরীক্ষা, ঠিক আছে, তখন তুমি ভুল লিখলাম, এটা মর্নিং হতো, আচ্ছা আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে। মর্নিং শিফটে পরীক্ষা, 9টা থেকে বাড়িতে মক দাও। আফটারনুনে পরীক্ষা, ঠিক আছে, 2টো থেকে মক দাও। যদি 2টো থেকে পরীক্ষা থাকে 2টো থেকে মক দাও। ইভিনিংয়ে পরীক্ষা, 4টে থেকে মক দাও। ঠিক আছে, এটা 9টা বা 10টা যাই হোক, 4টে থেকে মক দাও। ঠিক আছে, যখন তোমার যেরকম টাইমে পরীক্ষা থাকবে, ঠিক আছে, তার জন্য তোমাকে আগে থেকেই প্র্যাকটিস করে নিতে হবে এই টাইমগুলোতে এক্সাম হল কন্ডিশনে। একদম মোবাইলে মক দেবে না, মোবাইল, ট্যাব, চেষ্টা করবে এগুলোকে অ্যাভয়েড করার। ল্যাপটপে বা ডেস্কটপে মক দাও, কারণ এই যে ল্যাপটপের সাইজটা আর পরীক্ষায় তো তোমাকে ডেস্কটপই দেবে, এই সাইজটা ম্যাটার করে। কারণ কোশ্চেন কতটা বড় দেখাবে তোমার চোখটাকে সেট করতে হবে, ঠিক আছে, এই জন্য আর কি ল্যাপটপ বা ডেস্কটপে মক দেওয়ার কথা আমি সাজেস্ট করছি। কনসেপ্ট, স্পিড, অ্যাকুরেসি, কনসিস্টেন্সি, এই 4টে জিনিস মেনটেন করলে তবেই তোমার আসবে সাকসেস। ঠিক আছে, তো এই ভিডিওটা এই অবধিই ছিল। মেনি মেনি থ্যাঙ্কস তোমাদেরকে ভিডিওটা যদি পুরোটা দেখার জন্য বা মাঝপথ অবধি দেখার জন্য। ঠিক আছে, প্লিজ এই চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এরকম ভিডিও আমি পরবর্তীকালে আরও আনবো, মেন্স স্ট্র্যাটেজি ভিডিও আসবে। তাছাড়া আমি এবার টপ 100 সিএ আমি বানাই, আমি তো উইকলি সিএ বানাই, আর টপ 100 একটা মান্থলি ভ্যারিয়েন্ট বার করি, তার ভিডিওগুলো আমি এখানে আস্তে আস্তে পোস্ট করা শুরু করব। ঠিক আছে, তো উইকলি সিও বানাচ্ছি আমি। উইকলি সিটা আমি পড়াই এখন, মানে দিয়ে দিই গ্রুপে পিডিএফটা, আমার টেলিগ্রাম গ্রুপ আছে একটা, এক্সাম এজ বলে। ঠিক আছে, এই চ্যানেলের মানে ভিডিও ডেসক্রিপশানে তুমি চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে তুমি উইকলি সিএ পেয়ে যাবে ফ্রিতেই দিই আমি। ঠিক আছে, পার উইক সিএ ওখানে পেয়ে যাবে। আর টপ 100 ভিডিওর যে ভিডিওগুলো সেগুলো আমি আগামী দিনে এই চ্যানেলে আনবো, যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্র্যাকটিসটা বা প্রস্তুতিটা খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে গুড নাইট, থ্যাংক ইউ ভিডিওটাকে পুরোটা দেখার জন্য। চলো, বাই।